নমস্কার, আমি সৃজা। 1 জুলাই কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, কারণ মোটামুটি ভাবে সমস্ত লিডিং নিউজ পেপারে আমরা দেখেছি সেটা। আর সেই নোটিশ হচ্ছে যে 2রা জুলাই থেকে 31শে অগস্ট, মানে প্রায় দু মাস কেন, মানে পুরোই 2 মাস, গোটা মধ্য কলকাতা জুড়ে যেটাকে আমরা আগে 144 ধারা বলতাম, এখন বিএনএস এর সেটা 163 ধারা, সেটা জারি করা থাকবে। এই এই যে 144 ধারা হোক বা 163 ধারা হোক, সেখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে 5 জন বা তার বেশি একসাথে জমায়েত করা যাবে না। আর সেই নোটিশ জারি করা হয়েছে 1 জুলাই পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার পক্ষ থেকে। তো এখন কেন এই নোটিশ জারি করা হচ্ছে? কারণ কলকাতা শহরে তো কোনো বিপর্যয় নেমে আসেনি, বা কোনো এমার্জেন্সি চলছে না, বা আরো কোনো অন্য ধরনের ভয়ঙ্কর কোনো পরিস্থিতি, ব্রিটিশরাও দখল নিতে আসেনি কলকাতা। তাহলে হঠাৎ করে 1 জুলাই এরকম একটা সার্কুলার কেন জারি করা হলো? খুব স্বাভাবিক ব্যাপার, সবার মনেই এই প্রশ্ন উঠেছে। আপনার মনেও এই প্রশ্ন উঠেছে, আমার মনেও এই প্রশ্ন উঠেছে। তো পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে 21শে জুলাই, যেহেতু আমরা জানি যে একটা 21শে জুলাইকে নিয়ে দড়ি টানাটানি খেলা চলছে, তো সেটার জন্য এরকম একটা সার্কুলার জারি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 21শে জুলাই তো একটা মাত্র দিন, সেটার জন্য টানা 2 মাস কেন এভাবে জরুরি অবস্থার মতন একটা পরিস্থিতি গোটা মধ্য কলকাতা জুড়ে, মানে মধ্য কলকাতার মতন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে কেন জারি করা হলো? আসলে এই যে 21শে জুলাইকে সামনে রেখে এই সার্কুলার জারি করা হচ্ছে, এটা আসলে আইওয়াশ, কিন্তু এটার পিছনে তো অন্য কারণ রয়েছে। তার কারণ হচ্ছে, আমরা জানি যে বিজেপির সরকার এ রাজ্যে এসেছে 1.5 মাস মতন হয়েছে, এবং আসার পর থেকে যা যা পদক্ষেপ নিয়েছে তার প্রত্যেকটা কিন্তু জনবিরোধী সিদ্ধান্ত। প্রথমে এসেই হকার উচ্ছেদ করতে শুরু করেছে, রেলের হকার। তারপরেই আমরা দেখেছি যে মানুষের মাথার ছাদ কেড়ে নিতে শুরু করেছে, মানুষের জীবন জীবিকা উচ্ছেদ করে দিয়েছে, মানুষের মাথার ছাদ উচ্ছেদ করে দিয়েছে। এখন বলছে ব্রিজের নিচে যে সমস্ত মানুষরা থাকেন তাদেরকেও উচ্ছেদ করে দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, কেউ তো শখ করে ব্রিজের নিচে থাকতে যায় না। আপনার যদি মাথা গোঁজার একটা ঠাঁই থাকে, আপনি ব্রিজের নিচে থাকবেন না, কেউ থাকবে না। ব্রিজের নিচে ওরকম একটা নোংরা, অস্বাস্থ্যকর, দুর্গন্ধ, মশা, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পরিবেশের মধ্যে গিয়ে মানুষ কখনোই শখ করে কেউ ব্রিজের নিচে থাকে না। তো ব্রিজের নিচে যারা থাকেন, বুঝতে হবে যে সেই মানুষগুলো আসলেই আশ্রয়হীন, আসলেই ওনাদের যাওয়ার কোথাও নেই, মানে কোনো জায়গা নেই। সেই কারণের জন্যই ওনারা ওই ব্রিজের নিচে আশ্রয় নিয়েছেন, এবং বামফ্রন্ট সরকার এই গৃহহীন মানুষদের ব্রিজের নিচে আশ্রয় দিয়েছিল, যাতে ছাদহীন মানুষরা ওই ব্রিজটাকে অন্তত পক্ষে মাথার ছাদ হিসেবে ব্যবহার করে রোদ, ঝড়, জল, বৃষ্টির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। তো এখন বিজেপির সরকার তো বড়লোকদের সরকার, কর্পোরেটের সরকার, তো ওরা এসে পরিচ্ছন্ন রাখার, মানে শহর পরিচ্ছন্ন রাখার নাম করে এখন সেই মানুষগুলোকে উচ্ছেদ করে দেবেন। কিন্তু কোথায় তারা যাবেন তার কোনো রূপরেখা সরকারের কাছে নেই। তার মানে এদেরও ঘর উচ্ছেদ হয়ে গেল, এদেরও মাথার ছাদ চলে গেল। অন্যদিকে আমরা জানি যে মিড ডে মিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে, মানে দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে ইসকনকে। তো এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা, তারা কিন্তু মিড ডে মিলের রান্না করতেন এবং বাচ্চাগুলোকে খাওয়াতেন। তার মানে যারা এই রান্না বান্না করতেন, যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী, তারা যে রান্না বান্না করতেন, বাচ্চাদের খাওয়াতেন, তাদেরও চাকরি চলে গেল। অর্থাৎ একদিকে হকার উচ্ছেদ হচ্ছে, অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জীবন জীবিকা চলে যাচ্ছে, মানুষের মাথার ছাদ চলে যাচ্ছে। এখন আবার শুনছি অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে যে আমাদের কলেজ স্ট্রিটের যে বই বাজার রয়েছে, যে বইয়ের দোকানগুলো রয়েছে, সেটাও নাকি একেবারে লন্ডনের মতন করে ফেলবেন ব্যবস্থা। অর্থাৎ সেখানেও যদি গাড়ি ঘোড়া না চলে তাহলে ফুটফল কমে যাবে। এখন শহর সৌন্দর্যায়ন আমরা সকলেই চাই, সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর দেখতে আমাদের কার না ভালো লাগে। কিন্তু পরিচ্ছন্ন করার, মানে শহর পরিচ্ছন্ন করার নাম করে যদি মানুষের জীবন জীবিকা সবকিছু উজাড় করে দেওয়া হয়, তাহলে মানুষের মধ্যে ক্ষোভ জন্মায়, ক্ষোভ বাড়ে। আমরা দেখেছিলাম মোদিজি বেনারসে একটা দোকান থেকে পান কিনে খেয়েছিলেন। তার ঠিক পরেই দেখেছিলাম যে রাস্তা চওড়া করার নাম করে, আদানির হাতে যে পুরোটা তুলে দিয়েছেন আর কি, যে বেনারসের যে সৌন্দর্যায়নের দায়িত্বভার দেওয়া হয়েছে আর কি। তো সেই যে পানওয়ালার দোকান,
যেখান থেকে মোদিজি পান খেয়েছিলেন সকলে মনে করেছিল যে এইবার এই পানওয়ালার বিক্রি বেড়ে যাবে, খুব স্বাভাবিক, দেশের প্রধানমন্ত্রী পান খেয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে রাস্তা সুন্দর করার নামে, সৌন্দর্যায়নের নামে, রাস্তা চওড়া করার নামে সেই পানওয়ালার দোকান ভাঙা পড়েছে। আমরা দেখেছিলাম এ রাজ্যে ভোট প্রচারে এসে মোদিজি পকেট থেকে 10 টাকা বার করে ঝালমুড়ি খেয়েছিলেন, এবং তারপর থেকে আমরা দেখছিলাম যে অপটিক্স পলিটিক্সের ছড়াছড়ি, এমনকি টিভি চ্যানেলগুলোতেও ভোটের রেজাল্টের দিন ঝালমুড়ি খাওয়া হচ্ছে, সেটাও আমরা দেখেছিলাম। কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে দুজন হকার আত্মহত্যা করেছেন এই হকার উচ্ছেদের কারণে, যার মধ্যে একজন ঝালমুড়িওয়ালা। অর্থাৎ সৌন্দর্যায়ন আর মানুষের জীবন জীবিকা এবং বেঁচে থাকা যদি দুটো একসঙ্গে সম্ভব না হয়, তাহলে মানুষের জীবন জীবিকা এবং বেঁচে থাকাকে বেশি গুরুত্ব দিতে হয়। এটাই একটা দায়িত্বশীল সরকারের কর্তব্য। কিন্তু এখন বিজেপির সরকার, ওরা তো কর্পোরেটের দালাল, তো ওদের পক্ষে তো এই কর্তব্য পালন করা সম্ভব নয়। কারণ ওদেরকে এই জমি জমা সবকিছু যা কিছু আছে, সেটা রেলের জমি হতে পারে, সেটা ব্রিজের নিচের জমি হতে পারে, সমস্ত কিছু তুলে দিতে হবে কর্পোরেটদের হাতে, এবং কর্পোরেটরা সৌন্দর্যায়নের নাম করে আসলে ব্যবসা করবে। তো আমি এত কথা কেন বলছি, তার কারণ হচ্ছে এই সার্কুলারটাকে কেন্দ্র করে। আসলে 21শে জুলাইকে সামনে রেখে যে সার্কুলারটা জারি করা হয়েছে, তার পিছনে এই পুরো পরিস্থিতিটা দায়ী। তার কারণ হচ্ছে এই সমস্ত কারণের জন্য মানুষের মনে ক্ষোভ জমছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। এবং এই ক্ষোভ যে খুব তাড়াতাড়ি তুষের আগুনের মতন ধিকি ধিকি জ্বলতে জ্বলতে দাউ দাউ করে জ্বলতে শুরু করবে, সেটাও আমরা বুঝতে পারছি। তো যখন তুষের আগুন দাউ দাউ করে জ্বলবে, তখন কি হবে? তখন মানুষের মধ্যে আন্দোলন দেখা দেবে, তখন মানুষ প্রতিবাদ করবে, তখন মানুষ রাস্তায় নামবে। তার জন্য একদিকে গুন্ডা দমন বিল আনা হয়েছে, যে তুমি যদি প্রতিবাদ করো তাহলে তুমি গুন্ডা দমন বিলের আওতায় আসবে এবং তোমাকে 1 বছর ধরে জেলে আটকে রাখা হবে বিনা বিচারে। আর দ্বিতীয় কি হবে? দ্বিতীয়, যাতে তুমি এই প্রতিবাদ করার সাহসটাই না পাও বা পরিস্থিতিটাই তৈরি করতে না পারো, সেই কারণের জন্য এই 2 মাস ধরে এই 144 ধারা বা বর্তমানে বিএনএস এর আন্ডারে 163 ধারা জারি করা হয়েছে। এবং আমার খুব ধারণা, আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে এই 2 মাসটা কিন্তু আরো বাড়ানো হবে। তার কারণ একটাই, কারণ অগাস্ট পর্যন্ত হয়েই গেছে অলরেডি, আর একটা মাস সেপ্টেম্বর, তারপরেই এসে যাবে পুজো। আর আমরা জানি যে পুজোর মুখে যে কোনো আন্দোলন কিন্তু একটু থিতিয়ে যায়। ঠিক যে কারণের জন্য আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি, উনি বলেছিলেন উৎসবে ফিরুন। ঠিক একই রকম ভাবে এই 2 মাসটা যদি আরো 1 মাস টেনে দেওয়া যায় এবং দেশে জরুরি অবস্থা বা এ রাজ্যে জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি করে ফেলা যায় এবং মানুষকে সংগঠিত বা সংঘবদ্ধ হতে দেওয়া না যায়, এমনিতেই আমরা জানি রাজভবনের ওই জায়গাটায় 365 দিন 144 ধারা জারি থাকে বা 163 ধারা জারি থাকে। এরপর গোটা মধ্য কলকাতা, ঠিক যে জায়গাটায় আন্দোলনের জায়গা, কলকাতা শহরে যে জায়গাটায় আসলে মানুষ জোট বাঁধেন, আসলে মানুষ প্রতিবাদ শুরু করেন, আসলে মানুষ আন্দোলন শুরু করেন, ওই জায়গাটাকে 21শে জুলাইয়ের জুজু দেখিয়ে 2 মাস ধরে বন্ধ করে রাখা হচ্ছে এবং আগামীতে খুব সম্ভবত এটা আরো বেশি বাড়ানো হবে। তার মানে এই বিজেপির সরকার, এই কর্পোরেটের দালালদের সরকার, এই পুঁজিপতিদের সরকার, তারা যা ইচ্ছা তাই করবে। আপনার জীবন জীবিকা কেড়ে নেবে, আপনার মাথার ছাদ কেড়ে নেবে, আপনাকে সর্বহারা করে দেবে। আপনি প্রতিবাদ করলে বলা হবে গুন্ডা দমন বিলের আন্ডারে আটকে রাখা হচ্ছে, এবং তার সঙ্গে আপনি যাতে প্রতিবাদ করার মতন পরিস্থিতি না তৈরি করতে পারেন, তার জন্য 163 ধারা জারি রেখে গোটা রাজ্য জুড়ে একটা জরুরি অবস্থার মতন পরিস্থিতি তৈরি করে রাখবে। এটাই হচ্ছে বিজেপির সরকার, এটাই হচ্ছে ফ্যাসিবাদী সরকারের বৈশিষ্ট্য, আর সেই বৈশিষ্ট্যই বিজেপির সরকার দেখাচ্ছে।